নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজেপির যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে, সেখানে মুখ্যমন্ত্রী কে হবেন। এবং তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে জল্পনা চলছে সেটা হচ্ছে মন্ত্রিত্ব কারা পেতে চলেছেন, বিজেপির মন্ত্রিসভায় কারা থাকবেন। দেখুন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দৌড়ে খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। তিনি 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন এবং তারপর এবারে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে ঢুকে তাকে হারিয়ে দিয়েছেন। সুতরাং দৌড়ে সব থেকে আগে তিনি আছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই দলটার নাম বিজেপি। কাকে যে কোথা থেকে তুলে নিয়ে এসে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে দেবেন কেউ জানে না। মানে আমি কাউকে ছোট করছি না, মানে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে যে প্রথাগত চর্চা চলছে, ইনিই হবেন, এদের মধ্যে থেকে হতে পারেন। বিজেপিতে ওইসব ইকুয়েশন থাকে না। একদম যোগ্যতম ব্যক্তিকেই তারা তুলে নিয়ে আসেন এবং সেই জায়গাটা করে দেন। যেমন দিল্লির ক্ষেত্রে ধরুন রেখা গুপ্তাজি, তার নাম মুখ্যমন্ত্রী হওয়ার আগে কজন চর্চায় এনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী হলেন। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেরকম কিছু হবে কিনা সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশ্যই নজর থাকবে সেদিকে। এখনো টপ কনফিডেন্সিয়াল ব্যাপার রয়েছে, সেইভাবে কারোর কাছেই কিন্তু খবর নেই মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। তবে হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে 42 জনের মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভায় ঠাঁই কে পাবেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ স্পিকার, এই পদটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকার কে হতে চলেছেন। দেখুন, আবারও বলছি, একটা সম্ভাব্য তালিকা আমার কাছে এসেছে না, বিজেপির হেডকোয়ার্টার থেকে আমার কানে কানে এসে কেউ বলে দিয়ে যায়নি। বিভিন্ন সূত্র মারফত যেসব খবর পাই তার বেসিসে একটা তালিকা পেয়েছি এবং জেলা ধরে ধরে কোন জেলা থেকে কাদের কাদের সম্ভাবনা রয়েছে, কাদের নাম নিয়ে আলোচনা রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। তবে এটা কিছুতেই ফাইনাল লিস্ট নয়। এখান থেকে কোনো নামই নাও হতে পারে, নতুন নাম সংযোজন হতে পারে, অনেক কিছু ফ্যাক্টর থাকছে। কিন্তু যেগুলো নিয়ে এখন মূলত আলোচনা চলছে জেলা ধরে এক এক করে সেগুলো আপনাদের বলি। যেটুকুনি শোনা যাচ্ছে, কুচবিহার জেলা থেকে একজনই খুব সম্ভবত মন্ত্রী হতে চলেছেন, কিন্তু সেখানে 3টি নাম নিয়ে আলোচনা রয়েছে। প্রথম নাম রয়েছে, সব থেকে যিনি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ বসু। কুচবিহার দক্ষিণ আসন থেকে এবার তিনি জিতেছেন, তার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু যেহেতু নিশীথ প্রামাণিক তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব করেছেন এবং অমিত শাহজির খুবই পছন্দের মানুষ, তার নামও কিন্তু প্রচন্ড রকমের আলোচনায় রয়েছে। এবং উত্তরবঙ্গ থেকে একজন মহিলা মুখেরও সন্ধান রয়েছে, সেক্ষেত্রে মালতী রাভা রায়, যিনি তুফানগঞ্জ থেকে জিতেছেন, তার নাম নিয়েও চর্চা চলছে। এই 3 জনের মধ্যে খুব সম্ভবত একজন মন্ত্রিত্ব পেতে চলেছেন। এখন সেটা দেখা যাক কে হতে পারেন এখান থেকে। আলিপুরদুয়ার থেকে খুব সম্ভবত দীপক বর্মন, তিনি কিন্তু মন্ত্রিসভায় থাকছেন, এমনটাই শোনা যাচ্ছে আলিপুরদুয়ারে কান পাতলে। জলপাইগুড়ি জেলা থেকেও একজন মাত্র মন্ত্রিত্ব পাবেন, কিন্তু সেখানে 2টি নাম নিয়ে চর্চা চলছে। সব থেকে আগে যিনি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন শিখা চ্যাটার্জি, আমাদের সকলের প্রিয় শিখাদি। কিন্তু তার বয়সটা একটা ফ্যাক্টর হতে পারে, সেই কথা মাথায় রেখে এবং আদিবাসী সমাজের কথা মাথায় রেখে পুনা ভেংরা, তার নাম নিয়েও কিন্তু জল্পনা চলছে। জলপাইগুড়ি থেকে এই দুজনের মধ্যে একজন খুব সম্ভবত মন্ত্রিসভায় থাকতে চলেছেন। এরপর যে পরের জেলা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালিম্পং এবং দার্জিলিং। যদিও কালিম্পং আলাদা জেলা, দার্জিলিং আলাদা জেলা, কিন্তু যেহেতু ছোট জেলা, একটা মাত্র আসন রয়েছে, এই 6টা আসন নিয়েই একটা সেগমেন্ট ভাবা হচ্ছে এবং সেখান থেকে ইনঅ্যানিমাস চয়েস হতে চলেছেন খুব সম্ভবত শঙ্কর ঘোষ। এবং শুধু মন্ত্রিত্ব পাওয়া নয়, খুব গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তিনি পেতে চলেছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে 4 জন এমএলএ হয়েছেন, কিন্তু সেখান থেকে সব থেকে দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন উৎপল মহারাজ, খুব সম্ভবত মন্ত্রিসভায় তিনিও থাকবেন। দক্ষিণ দিনাজপুর থেকে 4 জন এমএলএ রয়েছেন, সেখানে সত্যেন্দ্রনাথ রায়ের নাম সব থেকে আগে রয়েছে। তবে বিদ্যুৎ রায়ের নাম নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে, তবে খুব সম্ভবত সত্যেন্দ্রনাথ রায় তিনিই মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। এরপর মালদা জেলা থেকে যেটুকুনি শোনা যাচ্ছে সেখান থেকে দুজন মন্ত্রিসভায় থাকতে পারেন। তাদের মধ্যে একজন হলেন জুয়েল মুর্মু, যার নাম কার্যত নিশ্চিত, কেননা আদিবাসী সমাজ থেকে আসছেন, পরপর এমএলএ হয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে তিনি কিন্তু দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে আরেকটি যে জায়গা রয়েছে সেখানে অম্লান ভাদুরী বা গোপালচন্দ্র সাহা, এই দুজনের মধ্যে একজনের নাম নিয়ে কিন্তু প্রবল জল্পনা চলছে, কাটাছেড়া চলছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে মন্ত্রিত্ব জোটে সেটা আমাদের নজর থাকবে। মুর্শিদাবাদ জেলা থেকে খুব সম্ভবত 3 জন মন্ত্রী হতে চলেছেন। সেখানে জেলা হিসেবে হয়তো বিধায়ক সংখ্যা কম, কিন্তু মুর্শিদাবাদের মতো যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মুসলিম প্রবণ জেলা, সেখানে এই মুসলিমদেরও মন জিততে হবে এবং তাদেরকে বিজেপির যে উন্নয়নের রাজনীতি আছে সেখানে সামিল করতে হবে। খুব গুরুত্বপূর্ণ জেলা এবং সেখান থেকে খুব সম্ভবত 3 জন মন্ত্রী হতে চলেছেন এবং সেই 3 জনের নাম হতে চলেছে চিত্ত মুখার্জি, ভরত কুমার ঝাওয়ার এবং সুব্রত মৈত্র। এই 3 জনই মন্ত্রিসভায় থাকতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু আবারও বলছি, এটা কিন্তু সম্ভাব্য তালিকা, বদলে যেতে পারে সবকিছু। যেটুকুনি খবর পাচ্ছি সেইটুকু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এরপরে নদিয়া জেলা, সেই নদিয়া জেলা থেকে খুব সম্ভবত 2 জন মন্ত্রিত্ব পাবেন, কিন্তু 4 জনের নাম নিয়ে জল্পনা চলছে, 4 জনের নাম নিয়ে আলোচনা চলছে। নদিয়া জেলায় সমরেন্দ্রনাথ ঘোষ, করিমপুর থেকে, যিনি এবার অসাধ্য সাধন করেছেন, বিজেপির টিকিটে জিতেছেন, তার নাম প্রবলভাবে রয়েছে এবং যেহেতু ওটা কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত, খুব সম্ভবত সমরদা তিনি কিন্তু মন্ত্রিত্ব পেতে চলেছেন। আমার খুব প্রিয় মানুষ পেলে অত্যন্ত খুশি হব। সকলেই খুবই প্রিয়, সকলেই পান, আমার সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু সমরদার সঙ্গে তো ব্যক্তিগত সম্পর্ক। তো যাই হোক, সমরেন্দ্রনাথ ঘোষ, তার নাম শোনা যাচ্ছে, করিমপুরের এমএলএ। এর পাশাপাশি আরো 3
তিনজনের নাম নিয়ে চর্চা চলছে, যার মধ্যে একজন একটু এগিয়ে রয়েছেন, কিন্তু তিনজনের যে কেউই মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। তারা হলেন পার্থসারথী চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র ঘোষ এবং অসীম কুমার সরকার। অসীমবাবু যেহেতু মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, সুতরাং তার বেশ একটা জমকালো ব্যাপার রয়েছে, কিন্তু সব থেকে এখানে দৌড়ে এগিয়ে রয়েছেন বঙ্কিমচন্দ্র ঘোষ। তার নামটাই কিন্তু শোনা যাচ্ছে। খুব সম্ভবত নদিয়া জেলা থেকে সমরেন্দ্রনাথ ঘোষ এবং বঙ্কিমচন্দ্র ঘোষ, দুই ঘোষ ঘষাঘষি করে দেবেন, তৃণমূলের বাহিনী উড়ে যাবে, সেরকমই শোনা যাচ্ছে, কিন্তু চারজনের নাম নিয়েই জল্পনা চলছে। এর পরের জেলা উত্তর 24 পরগনা, যেখানে সব থেকে বেশি মন্ত্রিত্ব খুব সম্ভবত থাকতে চলেছে, এবং খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গের যতগুলি জেলা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি আসন রয়েছে এই জেলাতে, এবং সব থেকে বেশি বিধায়কও এই জেলা থেকেই পেয়েছে বিজেপি। সুতরাং এখানে যে নামগুলো নিয়ে প্রবলভাবে চর্চা চলছে সেগুলো হচ্ছে: 1 সুব্রত ঠাকুর, 2 দেবদাস মণ্ডল, 3 রাজেশ কুমার, 4 অর্জুন সিং, 5 রত্না দেবনাথ। রত্না কাকিমার নাম কিন্তু প্রবলভাবে থাকছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভয়ার মাকে, আমাদের সবার প্রিয় রত্না কাকিমাকে কিন্তু মন্ত্রিসভায় দেখতে চাইছেন, এবং আমিও ব্যক্তিগতভাবে চাই রত্না কাকিমা অবশ্যই করে মন্ত্রিসভায় থাকুন, তার থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া সজল ঘোষের নাম শোনা যাচ্ছে, এবং ডক্টর শারদত্ত মুখার্জি, বিধাননগরে যিনি জায়ান্ট কিলার বলবো না, শারদত্ত বাবু নিজেই যে জায়গাটায় ছিলেন তিনিই তো তারকা। উল্টো দিকে ওই রোল বিক্রেতা চলছে, আমারটা ছিল, মানুষ যে কি করে এতদিন তাকে জিতিয়ে এনেছে ভগবানই জানে। শারদত্ত বাবু খুব সম্ভবত মন্ত্রিসভায় অবশ্যই করে থাকছেন, এবং খুব গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে থাকছেন, এমনটাই শোনা যাচ্ছে। দেখা যাক সেই মন্ত্রিত্ব কে কোনটা পাবে, সেটা মন্ত্রিসভার বৈঠকে ঠিক হবে, কিন্তু শারদত্ত মুখার্জি থাকছেন, সজল ঘোষ থাকছেন। তোর উত্তর 24 পরগনায় এই নামগুলো রয়েছে। সবার নাম হয়তো তালিকায় নাও আসতে পারে, কিন্তু এই নামগুলো নিয়ে প্রবলভাবে চর্চা চলছে। এরপর দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানে এবারে কিন্তু রীতিমতো ভালো ফল হয়েছে, ডাবল ডিজিটে পৌঁছে গেছে বিজেপি। সেখানেও 4টি নাম নিয়ে আলোচনা চলছে, এবং যেহেতু এখানে 4টি লোকসভা রয়েছে, 4জনই মন্ত্রিত্ব পেতে পারেন, আবার এখান থেকে 1-2জন বাদও পড়তে পারেন, কিন্তু সামগ্রিকভাবে 42টা মন্ত্রী আছে, দাবিদার কিন্তু অনেক, প্রত্যেকেই যোগ্য, সুতরাং বাছাই করাটা খুব কঠিন কাজ। যাক, যে 4টে নাম নিয়ে আলোচনা চলছে দক্ষিণ 24 পরগনা থেকে, সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি, দেবাশিস ধর, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ, দুটো কেন্দ্র থেকেই 2টি নাম নিয়ে আলোচনা চলছে। হলে যদি সেটা হয়, আমাদের সোনারপুরবাসীর জন্য সেটা কিন্তু বিশাল বিশাল ব্যাপার হবে। 2টি কেন্দ্রে 2 মন্ত্রী, একদম ফাটিয়ে কাজ হবে, ফাটিয়ে উন্নয়ন হবে, সোনারপুর সত্যিকারে সোনারপুর হয়ে উঠবে। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি হব এই দুজনই যদি মন্ত্রী হন। এছাড়া ইন্দ্রনীল খাঁ, তিনি থাকছেন, বেহালা পশ্চিম থেকে বিধায়ক হয়েছেন, এবং গোসাবা থেকে আর একটা আমার অত্যন্ত প্রাণের প্রিয় মানুষ, বিকর্ণ নস্কর। এত ভালো হিন্দুত্ববাদী নেতা আমি খুব খুব কম দেখেছি। বিকর্ণদা, তার নামও কিন্তু গোসাবা কেন্দ্র থেকে এমএলএ হওয়ার পর প্রবলভাবে মন্ত্রিসভায় থাকার জন্য কিন্তু উঠে আসছে। এরপর কলকাতা জেলার প্রথম নামটি দেখি আপনারা নাক মুচকবেন, শুভেন্দু অধিকারী। দেখুন, যেটুকুনি খবর পাচ্ছি সেখানে 2টি কেন্দ্রে জয়ী হয়েছেন শুভেন্দুবাবু। শুভেন্দুদা সেক্ষেত্রে ভবানীপুর এবং নন্দীগ্রাম, ফলে একটি কেন্দ্র থেকে তাকে তো রিজাইন করতে হবে। তো সেই কেন্দ্রটি খুব সম্ভবত হতে চলেছে নন্দীগ্রাম আসনটি হয়তো শুভেন্দু অধিকারী ছেড়ে দেবেন, এবং তিনি ভবানীপুর আসনটি ধরে রাখবেন, এরকম একটা শোনা যাচ্ছে। সেই জন্যই কলকাতা কোটা থেকে, বা কলকাতার যে সেগমেন্ট রয়েছে সেখান থেকে শুভেন্দুবাবুর নামটা দেওয়া হয়েছে। এছাড়া রাসবিহারী, পাশের কেন্দ্র, সেখান থেকে জিতেছেন স্বপন দাশগুপ্ত, তার নামও প্রবলভাবে রয়েছে, এবং শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী এই 2টি পদের একটি পদ হয়তো তার কাছে যেতে পারে। তো সেটা যদি হয় খুবই খুবই খুশি হব। একে তো সাংবাদিক স্বপন কাছ থেকে বহু কাজ শেখা, তার কাজ দেখে অনেক কিছু অনুপ্রাণিত হওয়া যায়। মানে আমি পুরোনো জামানার অনুপ্রেরণার কথা বলছি না, সত্যি হিন্দুত্ববাদের অনুপ্রেরণার কথা বলছি। তো সেই জায়গা থেকে স্বপনদার নামও রয়েছে, এবং নাম রয়েছে তাপস রায়ের। তবে তাপস রায়ের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা রয়েছে, তিনি যেহেতু অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, দীর্ঘদিনের বিধায়ক, বিধানসভাটা চালাতেও তো একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দরকার, চেয়ারপারসন হিসেবে বসতে হবে, বিধানসভার যিনি স্পিকার হবেন। তো তাপস রায়ের নাম এই স্পিকার হিসেবে কিন্তু প্রবলভাবে উঠে আসছে। মন্ত্রিত্ব না দিয়ে তাকে স্পিকারের পদটা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর হাওড়া জেলা থেকে খুব সম্ভবত 2জন মন্ত্রিত্ব পাবেন, কিন্তু 3জনের নাম নিয়ে আলোচনা চলছে। রুদ্রনীল ঘোষ, যিনি শিবপুর থেকে জিতেছেন, রুদ্রনীলদার টিকিট মন্ত্রিত্ব পাওয়াটা কার্যত নিশ্চিত, এমনটাই শোনা যাচ্ছে। আরেকজন ঘোষবাবু, আমারই ঘষে ঘষাঘষি। তো রুদ্রনীলদা, তার নাম কিন্তু প্রবলভাবে থাকছে। এবং আরো যে 2টি নাম নিয়ে আলোচনা চলছে, যে 2টি নামের একটি হয়তো খুব সম্ভবত মন্ত্রিসভায় থাকবে, সেটা হচ্ছে হিরণ চ্যাটার্জি, যিনি খড়গপুর সদরের পর শ্যামপুর থেকে এসেও জিতেছেন, 2য়বার বিধায়ক হয়েছেন, এবং অনুপম ঘোষ, জগৎবল্লভপুর থেকে জিতেছেন, না উদয়নারায়ণপুর থেকে জিতেছেন। তো সেই অনুপম ঘোষের নামটাও কিন্তু মন্ত্রিসভায় থাকার জন্য যথেষ্ট রকমের আলোচনা চলছে। হুগলি থেকে 3জন খুব সম্ভবত মন্ত্রিত্ব পাচ্ছেন, এবং সেই 3জনের নাম হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী, সুবীর নাগ এবং সন্তু পান। এই 3জনই খুব সম্ভবত মন্ত্রিসভায় থাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সন্তু পান যদি পায়, আমাদের সাংবাদিক জগৎ থেকে খুব খুশি হব। অল্প বয়স, কিন্তু যেভাবে দাপটের সঙ্গে রাজনীতিটা করছে, দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে, ব্যক্তিগতভাবে প্রচন্ড খুশি। এবং তারপর মন্ত্রিসভায় নাম থাকলে তো কথাই নেই। সুবিধাও খুব কাছের মানুষ, দীপাঞ্জন দা তো একদম মাই ডিয়ার লোক। রাত্রিবেলায় মাঝে মাঝেই কথা হয়, যদিও বিধায়ক হওয়ার পর আমি বারবার চেষ্টা করেছি, কথা হয়নি। দীপাঞ্জন দা ভুলে গেছে নাকি এত ব্যস্ত হয়ে গেছে যে ভাইয়ের ফোন ধরা যাচ্ছে না, বুঝতে পারছি না। দেখা যাক, জোকস ব্যাপার। দীপাঞ্জন দার নাম কিন্তু মন্ত্রিসভায় থাকতে চলেছে, এমন তাই শোনা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে 2জনের নাম শোনা যাচ্ছে, 2জনই খুব সম্ভবত মন্ত্রিসভায় থাকবেন। একজন হচ্ছেন অশোক দিন্দা, প্রাক্তন ক্রিকেটার, এবং সেক্ষেত্রে ক্রীড়া
ক্রীড়ার ক্ষেত্রে তার নামটা প্রবলভাবে উঠে আসছে। এবং আরেকজন হচ্ছেন দিব্যেন্দু অধিকারী, যেহেতু এমপি ছিলেন, তার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার কথাটাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর, সেক্ষেত্রে একজনের মন্ত্রিত্ব বোধহয় 200% নিশ্চিত, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। প্রবল লড়াই করেছেন এবং বিজেপি যে আজকে এই জায়গায় এসেছেন, সেখানে দিলীপ ঘোষের কৃতিত্ব কেউ তো কোনো অংশে খাটো করতে পারবেন না। এবারও দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছেন এবং এই মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্ব সহকারে তাকে খুব একটা ভারী দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, সেইটা শোনা যাচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী হয়ে গেলেও কেউ অবাক হবেন না, যদিও মুখ্যমন্ত্রীর নামের চর্চায় খুব সম্ভবত দিলীপবাবু একটু পিছিয়ে থাকছেন, কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার এই মন্ত্রিসভায় থাকবে, সেটা কিন্তু 100% নিশ্চিত। এর পাশাপাশি ঘাটাল থেকে যেটা শীতল কপাট, তার নাম থাকছে এবং সেটা থাকার আরেকটা বড় কারণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা এই চোর তৃণমূল এতদিন মানুষকে ভুল বুঝিয়ে এসছে, সেটা তো ইমপ্লিমেন্ট কিছু করেনি। সুতরাং সেই জায়গা থেকে সেখানকার স্থানীয় বিধায়ককে যদি দায়িত্ব দেওয়া যেতে পারে, সেটা আরো ভালোভাবে হতে পারে। সেই হিসেবে শীতল কপাট, তাছাড়াও মানে তিনি দুবারের বিধায়ক, তার নামটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। ঝাড়গ্রাম থেকে প্রণত টুডু, যিনি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন, বহু প্রতিকূলতার মুখে পড়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে হারিয়ে যাননি, আবার বিধানসভা নির্বাচনে লড়েছেন এবং জিতেছেন। সেই প্রণত টুডু ডক্টর সাহেব, তার নামও কিন্তু মন্ত্রিসভায় থাকতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। পুরুলিয়া জেলাতে বাগমুন্ডি থেকে জিতেছেন জলধর মাহাতো, তার নাম মন্ত্রিসভায় খুব সম্ভবত থাকছে, সেটা নিয়ে জল্পনা চলছে। বাঁকুড়া থেকে দুজনের নাম নিয়ে চর্চা চলছে, যদি আরো বেশ কিছু নাম উঠে আসছে, কিন্তু এই দুজনেই আপাতত মন্ত্রিসভার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে এবং দুজনেই খুব সম্ভবত মন্ত্রিসভায় থাকবেন। একজন হচ্ছেন সত্যনারায়ণ মুখার্জি, অন্যজন হচ্ছেন নন্দার বিধায়ক অমরনাথ শাখা। ইনিও কিন্তু আমার খুবই খুবই প্রিয় মানুষ একজন। দেখা যাক অমরদা শেষ পর্যন্ত মন্ত্রিত্ব পান কিনা, পেলে তো খুবই খুশি হব। পূর্ব বর্ধমান, এখান থেকে খুব সম্ভবত দুজন মন্ত্রিত্ব পেতে চলেছেন, কিন্তু তিনজনের নাম নিয়ে আলোচনা রয়েছে এবং সেই তৃতীয় নামটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আমার প্রাণের বন্ধু, আমার ভাই মানব গুহ, তিনিও কিন্তু মন্ত্রিসভায় থাকার অন্যতম দাবিদার, তার নাম নিয়েও চর্চা চলছে, এমনটাই শোনা যাচ্ছে। এছাড়া অরুণ হালদার, জামালপুর, যেটা আমার গ্রামের বিধানসভা, আমার আগে যেখানকার ভোটার ছিলাম, এখন তো সোনারপুরের ভোটার হয়ে গেছি, তো সেই অরুণ হালদার, তার নাম কিন্তু প্রবলভাবে রয়েছে, খুব সম্ভবত অরুণবাবু থাকছেন মন্ত্রিসভায়। এবং আরেকজন হচ্ছেন গোপাল চট্টোপাধ্যায়, একদম আদি বিজেপি এবং দুর্দান্তভাবে কাজ করেছেন, এবার বিধায়ক হয়েছেন কাটোয়া থেকে, তো সেই গোপাল চট্টোপাধ্যায়ের নামও কিন্তু মন্ত্রিসভায় থাকার জন্য আলোচনায় উঠে আসছে। অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে 3টি নাম নিয়ে চর্চা চলছে এবং তার মধ্যে দুজন অন্তত মন্ত্রিসভায় থাকবেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এরপর পশ্চিম বর্ধমানে 2টি নাম নিয়ে চর্চা চলছে। জানি না শেষ পর্যন্ত দুজনেই মন্ত্রিত্ব পাবেন কিনা, কিন্তু একজনের তো অবশ্যই করে পাওয়া উচিত এদের দুজনের মধ্যে, এবং পশ্চিম বর্ধমান থেকে খুব সম্ভবত একজনই মন্ত্রী হবেন, এমনটাই শোনা যাচ্ছে। দুজন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অগ্নিমিত্রা পাল এবং জিতেন্দ্র তিওয়ারির নামও কিন্তু প্রবলভাবে থাকছে। অনেকেই বলছেন যদি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী বিজেপি নিয়ে আসে, সেক্ষেত্রে অগ্নিদিও কিন্তু সেই জায়গায় বসতে পারেন, ফলে তার নামটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সেটা না হলেও যে মন্ত্রিসভায় তার জায়গা হবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দপ্তর হবে, এটা কার্যত নিশ্চিত। আর এরপর শেষ জেলা বীরভূম থেকে দুজনের নাম নিয়ে চর্চা চলছে এবং খুব সম্ভবত দুজনেই মন্ত্রিসভায় থাকবেন। একজন হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও আমাদের সাংবাদিক কুল থেকে এসেছেন, সিউড়ি থেকে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছেন, এবং অন্যজন হলেন বিজেপি কর্মীদের একদম মাই ডিয়ার মানুষ, সকলের প্রিয় দুধ কুমার মণ্ডল, ময়ূরেশ্বর থেকে জিতেছেন, তার নাম নিয়েও কিন্তু চর্চায় চলছে। সুতরাং দেখতেই পাচ্ছেন 54-55 নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একজন স্পিকার এবং সেক্ষেত্রে তাপস রায় এগিয়ে রয়েছেন, সেখানে একজন ডেপুটি স্পিকার হিসেবে কেউ থাকবেন, সেই সব নিয়েও চর্চা চলছে। এবং সব মিলিয়ে 42 জনের মন্ত্রিসভা কি হয় পরিষদীয় দলের বৈঠক হবে, সেখান থেকেই হয়তো ঠিক হবে ফাইনালি কারা মন্ত্রিত্ব পাচ্ছেন। কিন্তু একটা কথা বলে দেওয়া যেতেই পারে, বিজেপি যে এমএলএ দল হয়েছে, যে বিধায়ক দল হয়েছে, সেখানে সকলেই কিন্তু অত্যন্ত যোগ্য এবং ভাস্ট এরিয়া থেকে, একটা খুব শিক্ষিত সমাজ থেকে সকলে সেখানে এসেছেন। ফলে মন্ত্রিত্বের 42 জন বাছাই করা, এটা কিন্তু বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের জন্য রীতিমতো টাফ জব। কিন্তু যারাই আসুন, তারা যে সত্যিকারের সোনার বাংলা, যে রাম রাজ্য আমরা দেখতে চাইছি, পশ্চিমবঙ্গ যে পিছিয়ে আছে, 500 বছরে পিছিয়ে থাকা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে আসতে হবে, গোটা ভারতের সঙ্গে তাল মেলাতে হবে, ফলে মন্ত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। সুতরাং একটা দাপটের সঙ্গে চলতে থাকা মন্ত্রিসভায় আমরা পাবো, এটা একদম নিশ্চিত হয়ে যাচ্ছে। হয়তো পরিষ্কার হয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই, আগামীকালের মধ্যে তো অবশ্যই করে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কিন্তু এখনই যে জল্পনা রয়েছে এবং সেখানে যে নামগুলো নিয়ে আলোচনা চলছে, সেগুলো কিন্তু রীতিমতো চমকপ্রদ। এবং এরকম মন্ত্রিসভা যদি সত্যিই গঠিত হয়, পশ্চিমবঙ্গ যে সোনার পশ্চিমবঙ্গ হবে, সে ব্যাপারে 200% নিশ্চিত থাকা যেতেই পারে। আপনাদের কি মনে হয়, যে নামগুলো নিয়ে আলোচনা চলছে সত্যিই তারা মন্ত্রিসভায় থাকবেন, নাকি এর বাইরে কোনো গুরুত্বপূর্ণ নাম থেকে যাচ্ছে যেগুলো আমরা এখনো খবর পাইনি, নাকি এখান থেকে সম্পূর্ণ উল্টো কিছু হতে চলেছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।